আজকে ক্রাইমের যে সত্য ঘটনা শুরু করছি সেটা উড়িষ্যার একটা ঘটনা। উড়িষ্যার পরলেখা মুন্ডি নামের একটা জায়গা, যেটা উড়িষ্যার গজপতি ডিস্ট্রিক্টে অবস্থিত। তো সেই এলাকাতে এক মহিলা, নিঃসন্তান মহিলা, নাম রাজলক্ষ্মী কর। তিনি নিজের হাজবেন্ডের সাথে থাকতেন। তিনি নিজের বাপের বাড়ি ভুবনেশ্বরে এসেছিলেন। বাবার সাথে এক বিশেষ কাজে রাস্তা দিয়ে যাচ্ছেন 2012 সাল। হঠাৎ করে রাস্তার পাশে ঝোপঝাড় থেকে তিনি ছোট বাচ্চার কাঁদার আওয়াজ পেয়েছিলেন। তিনি ছুটে গিয়ে ঝোপের আড়াল থেকে ছোট্ট সদ্যজাত শিশুকে কোলে তুলে নিয়েছিলেন। আশেপাশের লোকের চোখে পড়েছিল ব্যাপারটা, সবাই ভিড় করে সেখানে দাঁড়িয়েছিল। পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশ আসে বাচ্চাটাকে নিয়ে। প্রাথমিক ট্রিটমেন্ট দরকার হয়তো তার, সেই জন্য তাকে নিয়ে হসপিটালে ভর্তি করেছিল। অন্যদিকে বাচ্চাটাকে কে ওখানে ফেলে রেখে গেছে তাকে খোঁজার খুব চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। এবার বাচ্চাটাকে কোথায় রাখা হবে, কিভাবে রাখা হবে, পুরো দায়িত্বটা কিন্তু সরকারের বা পুলিশের। সেই জন্য পুলিশ বাচ্চাটাকে নিয়ে চলে গেছিল। তবে রাজলক্ষ্মী কর নিঃসন্তান, আমি আগেই বলেছি। তো তিনি নিজের হাজবেন্ডের সাথে কথা বলেছিলেন। হাজবেন্ডকে বলেছিলেন যে বাচ্চাটাকে কোলে নিয়েই যেন আমার নিজের বলে মনে হয়েছিল, তো চলো না চেষ্টা করি, যদি দেখি যে বাচ্চাটাকে আমরা নিতে পারি। হাজবেন্ড রাজি হয়েছিলেন। হাজবেন্ড কথা বলেছিলেন পুলিশের উচ্চপদস্থ অফিসারদের সাথে। তারপরে ঠিক হয়ে যায় যে ওই দম্পতি বাচ্চাটাকে অ্যাডপ্ট করবে। সমস্ত লিগ্যাল ফর্মালিটিগুলো সম্পন্ন করে রাজলক্ষ্মী দেবী আর তার হাজবেন্ড দুজনে মিলে আইনত অ্যাডপ্ট করেছিলেন ওই ছোট্ট মেয়েটিকে। তারপরে তারা ওই বাচ্চাটাকে নিয়ে ভুবনেশ্বর থেকে পরলেখা মুন্ডিতে চলে যায়। সেখানেই তারা দিন কাটাচ্ছে, বেশ আনন্দে তাদের দিন কাটছে। কিন্তু ইতিমধ্যেই দুর্ভাগ্যজনকভাবে বাচ্চাটাকে অ্যাডপ্ট করার ঠিক 1 বছর পর 2013 সালে হঠাৎ করেই স্ট্রোক হয়ে রাজলক্ষ্মী দেবীর হাজবেন্ড মারা যায়। ছোট বাচ্চাটাকে ভালোভাবে বড় করার, মানুষ করার পুরো দায়িত্বটা রাজলক্ষ্মী দেবীর ওপরেই এসে পড়েছিল। তিনি কিন্তু ভয় পাননি, ঘাবড়ে যাননি। তিনি মনে মনে ভেবেছিলেন যে যেহেতু তার একটাই সন্তান, তিনি তার দায়িত্ব নিয়েছেন, তো তাকে ভালোভাবে মানুষ করাটা তার কর্তব্য। তিনি দিন রাত সেই কাজেই লেগে পড়েছিলেন। তিনি খুব ভালোবাসতেন নিজের একমাত্র মেয়েকে, খুব আদর করে মানুষ করছিলেন। বাচ্চাটাকে সময় মতো সেখানকার কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। সে পড়াশোনা করছিল, ধীরে ধীরে সময় কাটছিল। এক সময় আসে 2025 সাল। মেয়েটা বড় হয়েছে, 13 বছর তার বয়স হয়েছে, 8 ক্লাসের স্টুডেন্ট সে। হঠাৎ করে 29 এপ্রিল 2025 গভীর রাত্রে মেয়েটা কান্নাকাটি করে, চিৎকার করে আশেপাশের লোকজনেদেরকে জড়ো করেছিল। সবাইকে সে জানিয়েছিল তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, মা আর কিচ্ছু কথা বলছে না। লোকজনেরা তাড়াতাড়ি তাকে নিয়ে চলে গেছিল সরকারি হাসপাতালে। হাসপাতালে চেক করার পর ডাক্তার বলেছিলেন দেরি হয়ে গেছে, ভদ্রমহিলা মারা গেছে। ভদ্রমহিলা যেহেতু একজন হার্ট পেশেন্ট ছিলেন, সেই জন্য কারোর কোনো সন্দেহ হয়নি। ভদ্রমহিলার যে ভাই শিবপ্রসাদ মিশ্র, সে ভুবনেশ্বরেই থাকতো, তাকেও খবর দেওয়া হয়েছিল, সেও এসেছিল। নেক্সট ডে 30 এপ্রিল 2025 স্বর্গদ্বার নামের একটা শ্মশান, যেটা পুরীতে আছে, সেখানে ভদ্রমহিলার অন্তিম সংস্কার বা দাহ কার্য সম্পন্ন করা হয়েছিল। 13 বছরের মেয়ে, তাকে তো আর ওইভাবে একা ছেড়ে দেওয়া যায় না। শিবপ্রসাদ মিশ্র রাজলক্ষ্মী দেবীর ছোট ভাই, আর সেই মেয়েটার মামার উপরেই পড়েছিল সেই মেয়েটাকে এবার রাখার দায়িত্ব। তো মামা মেয়েটাকে নিয়ে তাদের যে ভাড়া ঘর সেটাকে ছেড়ে দিয়ে জিনিসপত্র সমস্ত নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে এসেছিলেন মেয়েটাকে। কিন্তু সেখানে নিয়ে আসার পর বা রাজলক্ষ্মী দেবীর মারা যাওয়ার পর শিবপ্রসাদ খেয়াল করেছিলেন যে মেয়ে মাত্র 13 বছর বয়স, মা মারা গেছে, তার মন খারাপ হওয়া উচিত বলেই মামার মনে হচ্ছে। তবে মেয়েটার একদম মন খারাপ হয়নি, সে বেশ আনন্দে আছে। শুধু আনন্দেই আছে এমনটা নয়,
শিবপ্রসাদ তার ফ্যামিলি সবসময় চেষ্টা করছে মেয়েটার সাথে থাকার, কিন্তু মেয়েটা চাইছে একা থাকতে। কিন্তু কেন কেন সে কারো সাথে থাকতে চাইছে না? শিবপ্রসাদ যখন খুব ভালোভাবে তার দিকে খেয়াল করলেন, তিনি দেখলেন যে সে লুকিয়ে ফোন ইউজ করে, ফোনে কারোর সাথে কথা বলে, অনবরত চ্যাটিং করে। শিবপ্রসাদ তার কাছে গিয়ে ফোনটা কেড়ে নিতে চেষ্টা করেছিলেন। মেয়েটা সেই সময় তাড়াতাড়ি করে ফোনটা লুকিয়ে ফেলার চেষ্টা করেছিল। শিবপ্রসাদ তাকে জিজ্ঞেস করেছিল যে আমি তো কোনোদিন জানতাম না যে তোমার কাছে ফোন আছে, ফোন তোমাকে কে কিনে দিয়েছে? এই কথাটার কোনো উত্তর তার কাছে ছিল না। সে উত্তর দিতে চাইছিল না, বরং মামার ওপর বিরক্ত হচ্ছিল। মামা জোর করে তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছিল। তারপরে দেখেছিল যে 13 বছরের ওই 8 ক্লাসের স্টুডেন্ট মেয়েটি সব সময় কারো সাথে ইনস্টাগ্রামে কথা বলে। তিনি এটাও লক্ষ্য করেছিলেন যে প্রতিদিনে যে মেসেজগুলো সেগুলো আবার ডিলিট করে দেওয়া হয়। এই 13 বছরের মেয়ে একাধিক নাম্বারের সাথে চ্যাটিংয়ে যুক্ত রয়েছে। মেয়েটার মামার সন্দেহ হয়েছিল। তিনি সেই ফোনটা নিয়ে চলে গেছিলেন সেই পারলেখা মুন্ডি পুলিশ স্টেশনে, যে এরিয়ার তার বোন বাসিন্দা ছিল। সেখানে গিয়ে সমস্ত ব্যাপারটা জানিয়ে সেই ফোনটা দিয়ে এসেছিল। পুলিশ সাইবার এক্সপার্টদের মাধ্যমে সেই ডিলিটেড মেসেজগুলোকে আবারও রিকভার করতে সক্ষম হয়েছিল। সেই মেসেজগুলো ভালোভাবে দেখার পর পুলিশের মনে হয়েছিল যে মেয়েটা একাধিক ছেলেদের সঙ্গে মেসেজে কানেক্টেড। তবে সবথেকে বেশি সন্দেহজনক কথা যার সাথে সে বলে তার নাম গণেশ রথ, বয়স 21 বছর। সে ওই এরিয়ারই একটা মন্দিরের পুরোহিত। এবার সেই ছেলেটিকে অ্যারেস্ট করা হয়, সঙ্গে 13 বছরের মেয়েটাকেও নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। তারপরে যখন জিজ্ঞাসাবাদ হয়, তারা যদিও কিছু বলতে রাজি হয়নি, মিথ্যা কথাই বলছিল, কিন্তু ডিলিট করা মেসেজগুলো যেগুলোকে পুলিশ আবার রিকভার করেছিল সেগুলো তাদেরকে দেখানো হয়, যাতে তারা দুজনে মিলে বেশ কয়েকদিন ধরে প্ল্যানিং করেছিল যে কিভাবে ওই ভদ্রমহিলাকে, মানে ওই 13 বছরের মেয়ের মাকে রাস্তা থেকে সরানো যায়। যদি রাস্তা থেকে তারা সরিয়ে দিতে পারে তাহলে তাদের সুখের জীবন হবে। তাদের প্রেমের পথে ওই একটাই বাধা, সেই জন্য তাকে যে কোনোভাবে সরাতে হবে। আর সরাবার যে প্রসেস, কীভাবে সরানো যায়, এই সমস্ত ব্যাপারে তাদের দুজনের বেশ কিছুদিন ধরে রোজ চ্যাটিং হতো। যে চ্যাটগুলো সে ডিলিট করে দিয়েছিল, কিন্তু পুলিশ সমস্ত বের করে ফেলেছিল। তারপরে তাদের জিজ্ঞাসাবাদ হয়, জিজ্ঞাসাবাদে তারা সবটা বলতে বাধ্য হয়েছিল। পুলিশ টিম তাদের দুজনের জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে, বেশ কিছু মাস আগে ইনস্টাগ্রামে ওই মেয়েটির আলাপ হয়েছিল গণেশের সাথে, যে একজন পুরোহিত যার বয়স 21 বছর, মেয়েটার বয়স কিন্তু 13 বছর। দুজনের যখন আলাপ হয়েছিল তখন তারা চ্যাটিং করছিল, তাদের দুজনের প্রেম হয়েছিল, মাঝে মধ্যে তারা দেখাও করছিল, কারণ কাছাকাছির এরিয়ার কোনো মন্দিরের গণেশ পুরোহিত ছিল। মা যেহেতু বাড়িতেই থাকেন সবসময়, মা ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। এবার মা তাকে শাসন করেছিলেন। মা যখন জেনে ফেলেছিলেন, মা বলেছিলেন এখন পড়াশোনা করার বয়স, এখন কিন্তু এইসব করার বয়স নয়। তারপর থেকেই মা মাঝে মধ্যেই তাকে বোঝাচ্ছিলেন যে এই ধরনের কাজ আর করছিস না তো, বা সব সময় তিনি কিছু না কিছু কারণে মেয়েকে বকাবকি করছিলেন যে এখন এসব বয়স নয়, এখন তুমি কেন এসব করেছো। মেয়ে কিন্তু মাকে এবার নিজের সব থেকে বড় শত্রু বলে মনে করছিল। সে নিজের বয়ফ্রেন্ড গণেশকে সব ঘটনা বলেছিল। গণেশকে সে এটাও বলেছিল যে তার মা বেশ কিছু ওষুধ ব্যবহার করে, তার মায়ের হার্টের প্রবলেম রয়েছে, তার মায়ের অনিদ্রার প্রবলেম রয়েছে, ঘুমের ওষুধ তাকে খেতে হয়। গণেশ তাকে আবার বুদ্ধি দিয়েছিল যে ঘুমের ওষুধ খাইয়ে ভদ্রমহিলার দম আটকে যায় এমন কোনো ব্যবস্থা করে মেরে ফেলতে হবে, লোকজন ভাববে যে হার্ট অ্যাটাক হয়েছে, তারপর আমরা দুজন মায়ের সেই সম্পত্তি নিয়ে খুব সুখে থাকতে পারব। মেয়েও রাজি হয়ে গেছিল। সেই দিনটা ঠিক করা হয়েছিল 29 এপ্রিলের। মেয়েটা সেদিন মাকে রাত্রেবেলায় খাবারে বেশি করে ঘুমের ওষুধ দিয়েছিল, যতটা তিনি খান তার থেকে অনেকটা বেশি দিয়েছিল। মা যখন গভীর ঘুমে চলে যায় তখন মেয়ে ফোন কলে ডেকেছিল গণেশকে। গণেশ নিজের সাথে নিজের একজন বন্ধু যার বয়স ছিল 20 বছর, নাম দীপেশ, তাকে নিয়ে এসেছিল। এবার মা তো অঘরে ঘুমোচ্ছে, মেয়ে দরজা খুলে দেয়। ভাড়া ঘরে থাকতো তারা।
দরজা খুলে দিলে সেই ছেলে দুটো ভেতরে চলে আসে। এবার মেয়েটা মায়ের দুটো হাত ধরেছিল, যে বন্ধু এসেছিল দীপেশ সে দুটো পা ধরেছিল, আর গণেশ একটা বালিশ দিয়ে মায়ের নাক মুখ চাপা দিয়ে মাকে মেরে ফেলেছিল। মা ছটফট করেছিল, নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু মা তিনজনের সাথে একা পারেনি। মা মারা গেছিল। যখন তিনজন শিওর হয়ে যায় তখন সেই 13 বছরের মেয়ে যেহেতু বাড়ির, মায়ের জিনিসপত্র টাকা পয়সা কোথায় থাকে সে সবটাই জানে। সে মায়ের 80 গ্রাম সোনার গয়না আর 60,000 টাকা ক্যাশ, যেটা সেই সময় বাড়িতে ছিল, সবটা বের করে নিজের প্রেমিক গণেশ রথর হাতে দেয়। সে সেখান থেকে চলে গেছিল। আর মেয়েটা চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের জড়ো করে প্রমাণ করে ফেলেছিল মা হার্ট অ্যাটাকে মারা গেছে। 21 বছরের গণেশের হাতে গণেশের 13 বছরের প্রেমিকা যে গোল্ড জুয়েলারিগুলো দিয়েছিল সেগুলো গণেশ কিন্তু নিজে কাছে রাখেনি, কারণ পরবর্তীকালে যদি ধরা পড়ে যায়, গয়না দেখে যদি তাকে চিনতে পেরে যায় লোকজন, সেই জন্য সে নেক্সট ডে একটা ফাইন্যান্স কোম্পানিতে 2,40,000 টাকায় ওই সমস্ত গয়নাগুলো বন্ধক রেখে দিয়েছিল। সে নিজের পছন্দ মতো একটা বাইক কিনেছিল, নিশ্চিন্ত হয়ে গেছিল, ঘুরে বেড়াচ্ছিল। এদিকে প্রেমিকা তার মামার সাথে মামা বাড়িতে গিয়ে থাকছিল, কিন্তু মামার সন্দেহ হয়। তারপর সবাই অ্যারেস্ট হয়েছিল। অ্যারেস্ট হওয়ার পরে গণেশ আর দীপেশ যেহেতু 20 আর 21 বছর তাদের বয়স, সেই জন্য তাদেরকে জেলে যেতে হয়েছে। আর 13 বছরের ওই অ্যাডপ্টেড মেয়ে, তাকে একটা হোমে রাখা হয়েছে। 3 বছর সে ওই হোমে থাকবে। 3 বছর হয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হবে, কারণ 3 বছরের পর নাকি সে একদম ভালো হয়ে যাবে, শুধরে যাবে। ওটা একটা সুধার ভবন, যেখানে এখন তাকে রাখা হয়েছে সেটা একটা সুধার ভবন। সেখানে থাকলে সে একদম শুধরে যাবে। 3 বছর পরে সে যখন সেখান থেকে বেরোবে, সে তখন নাকি একদম অন্য মানুষ হয়ে যাবে। সে এখন ছোট, সেই জন্য তাকে জেলে দেওয়া যাবে না। এটা আমাদের আইনের বিরুদ্ধে। ঘটনাটা জানার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।